печали уже не избежать. Где остались от домов свороченный без вид. Где остались от অ্যাকচুয়ালি বুঝাছিলাম না যে নদীটা কোথায়, ম্যাপে তো দেখছি, আসার পরে বুঝলাম নদীটা হচ্ছে এটা, মানে নদীটা পুরো বরফ হয়ে জমে গেছে চারিদিকে। সো জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম বাকু, আজারবাইজান। অনেকদিন পরে ব্লগ আসছে। বাকু অবধি কী করে পৌঁছলাম সেটা আগে বলে দিই, কেন পৌঁছলাম সেটাও আগে বলে দিই একটু। দিল্লি থেকে আমি বাকু এসেছিলাম, বাকুতে একদিন থেকেছিলাম। বাকু থেকে আমি যাচ্ছি হচ্ছে মস্কো, রাশিয়া। সেকেন্ড টাইম রাশিয়া যাচ্ছি। আর এইবারের ট্রিপ একটু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ এইবার আমি রাশিয়াতে ভিজিট করব মোরমানস্ক। তো এখন বাকু এয়ারপোর্টে দাঁড়িয়েছি, বোর্ডিং চালু হয়ে গেছে। সকালবেলা 7:25-এর ফ্লাইট। রাত্রিভর ঘুম তো হয়নি রাতভর, খুব টায়ার্ড। সো যাই হোক, ফ্লাইট বোর্ড করি, দেন রাশিয়া নামবো। ইমিগ্রেশনে কী এক্সপিরিয়েন্স হয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ইন্ডিয়া থেকে রাশিয়া যাওয়ার জন্য দিল্লি এবং মস্কোর মধ্যে কিন্তু এরোফ্লট ফ্লাইট অপারেট করে, বাট যেহেতু রাশিয়ার ওপর আমেরিকান স্যাংশনস রয়েছে, সেই জন্য আমাদের ইন্ডিয়ান কার্ড দিয়ে সেই ফ্লাইটের টিকিট কাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তার পরিবর্তে আমি ফ্লাইট টিকিট কেটেছিলাম দিল্লি থেকে বাকু অবধি এবং বাকু থেকে রাশিয়ার রাজধানী মস্কো অবধি। আমার গোটা ফ্লাইট জার্নির টিকিটের খরচা পড়েছিল অলমোস্ট 18,000 টাকা, এবং তার সঙ্গে আমি আলাদা করে লাগেজ ইনক্লুড করেছিলাম। ফ্লাইট ছিল আজারবাইজান এয়ারলাইন্সে। তুলনামূলকভাবে দিল্লি থেকে মস্কো অবধি এরোফ্লটের ফ্লাইটের টিকিটের যা ভাড়া ছিল, তার থেকে প্রায় হাফ ভাড়া ছিল দিল্লি থেকে মস্কো ভায়া বাকু আজারবাইজান এয়ারলাইন্সের ভাড়া। এবং আজারবাইজান এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য কিন্তু যে কোনো ওয়েবসাইটই ব্যবহার করা যেতে পারে এবং যে কোনো মোড অফ পেমেন্ট দিয়ে পেমেন্ট করা যেতে পারে। তো ভাই ফাইনালি নেমে গেছি মস্কোর বানাকুয়া এয়ারপোর্টে। লাস্ট টাইমও আমি যখন তাশখান থেকে রাশিয়া ঘুরতে এসেছিলাম, এখান দিয়েই এন্ট্রি করেছিলাম। লাস্ট টাইম তো ইমিগ্রেশন আটকে অনেক প্রশ্ন করেছিল। এইবার অ্যাকচুয়ালি ইমিগ্রেশন আটকে একটা প্রবলেম হচ্ছিল, মানে বায়োমেট্রিকে। সেই সমস্ত কিছু ডিটেলে পরে বলবো। কারেন্ট টেম্পারেচার হচ্ছে -16। বাইরে বেরোলাম, সিম কার্ড নিলাম এখান থেকে। সিম কার্ড পড়লো 3000 রাশিয়ান রুবেলের, অনেকটাই এক্সপেন্সিভ, বাট ইন্টারনেট ছাড়া এখানে চলা খুব প্রবলেমের ব্যাপার। এইবার এখান থেকে বেরিয়ে এখান থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে যাবো হচ্ছে আমার হোস্টেলের দিকে। হোস্টেলে ঢুকে যাই, তারপর বাকি ইনফরমেশন দেবো। চলে আসলাম মেট্রো স্টেশনের ভেতরে, সাবওয়ে স্টেশনের ভেতরে। এখানে কিন্তু এরকম ম্যাপ আছে, মস্কোর মেট্রো ভয়ঙ্কর বড়। কীভাবে ইউজ করবেন এখানে দেখিয়ে দিই। এখানে এবিসি ইউজ করা যায়, ইংলিশ চলে আসবে। বানাকুয়া এয়ারপোর্টে আমরা আছি। এখান থেকে যে স্টেশনে যাবেন, মানে হোটেলের নিয়ার বাই যে স্টেশন আছে, সেই স্টেশনটা এখানে টাইপ করে দিলে কিন্তু ডাইরেক্ট ম্যাপ চলে আসবে। না বুঝতে পারলে এখানে স্টাফরা আছে, তাদেরকে বললে তারা কিন্তু গাইড করে দেবে, কারণ ভাঙাচোরা ইংলিশ এটা মোটামুটি বোঝে। তারপরে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে ক্যাশ দিয়ে টিকিট পারচেস করতে হবে। একটা ট্রিপের টিকিট হচ্ছে ভাড়া হচ্ছে 90 রুবেল, ফুল ডে পাসের ভাড়া হচ্ছে কিন্তু 415 রুবেল। তো আমি একটা ট্রিপই করছি, আপাতত হোস্টেল যাই, দেন হোস্টেল থেকে নেক্সট কোথায় যাব তখন দেখা যাবে। আমাকে 3টে মেট্রো চেঞ্জ করে যেতে হবে, আমাকে টোটাল বুঝিয়ে দিয়েছে ব্যাপারটা। এই আমার লাগেজ রয়েছে, আপাতত মেট্রোতে ঢুকি। তো এই পার্ক কোপেডি স্টেশন থেকে কিন্তু আমাকে লাইন চেঞ্জ করে আর একটা অন্য লাইনে যেতে হচ্ছে। ভাই এই মেট্রোই যাবে খুব সম্ভবত। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, বললো এই মেট্রোই যাবে। 3টে চেঞ্জ করতে হবে টোটাল আমাকে। এই যে মেট্রোটা চলে যাচ্ছে, এটা অনেকটা মডার্ন মেট্রো। আগেরবারও এই লাইনটা আমি চলেছিলাম। কিপস্কায়া স্টেশন থেকে এসে ওখান থেকে আরেকটা লাইন চেঞ্জ করলাম, বুঝতে পারছিলাম না। একটা কাপল যাচ্ছিল, নিজেরাই এসে যে দেখিয়ে দিয়ে গেল। তো এখানে এসে আরেকটা লাইন চেঞ্জ করব। একটাই স্টেশন ছিল আগের স্টেশন থেকে, এই স্টেশনে আসলাম। এখান থেকে আরেকটা লাইন চেঞ্জ করলেই আমার হোটেল থেকে জাস্ট 20 কি 40 মিটার দূরে হচ্ছে এই নেক্সট মেট্রো স্টেশনটা। হালাত পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে
এই লেভেলের ঠান্ডা ঠান্ডা ঠিক আছে সহ্য করা যায়, বাট প্রবলেম হলো হাওয়া চলছে, মারাত্মক পরিমাণে হাওয়া চলছে। আর এই যে আমি হোস্টেলটা বুক করেছি না, এটা একদম সিটি সেন্টারের মধ্যে, 1050 টাকা করে পার নাইট পে করছি আমি। সামনে এরকম সুন্দর করে সাজানো জায়গাটা। একটাই প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন ভিপিএন আমি কানেক্ট করছি বাট আমার ভিপিএন কানেক্ট হচ্ছে না। ফ্রি ভিপিএন ইউজ করছি এবং এটা জাস্ট একদম সিটি সেন্টারের মধ্যে, মানে বলশই থিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ওয়াকিং ডিস্টেন্সে। আর সবথেকে বড় কথা, একটা না দুখানা মেট্রো স্টেশন কিন্তু হচ্ছে নিয়ার বাই আমার এই হস্টেলের। হোস্টেল থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমি বললাম না যে এইবারে সবথেকে বড় অ্যাডভান্টেজটা হলো যে আমি যেখানে এবার হোস্টেলটা নিয়েছি একদম সিটি সেন্টারে। জাস্ট ক্রিসমাস গেছে তো আর নিউ ইয়ার গেছে, এদের এখানে এখনও সেই রেসটা চলছে। সমস্ত স্ট্রিট সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা, সব থেকে বড় ব্যাপার -16 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে কিন্তু হচ্ছে ভয়ঙ্কর স্নোফল। আর এই হলো মস্কোর বিজি স্ট্রিট, এটা সিটি সেন্টার এরিয়া কিন্তু এক রকমের। এখান থেকে রেড স্কোয়ার, বলশই থিয়েটার সমস্ত কিছু খুব কাছাকাছি। আর আরও বড় যে বেনিফিটটা সেটা হলো যে দুটো সাবওয়ে স্টেশন আছে এখান থেকে, যেটা খুব কাছে। সুন্দর করে এরম ডেকোরেট করা চারিদিকে। মোবাইলে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে, মানে এতটাই পরিমাণে ঠান্ডা না যে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। কি লেভেলে যে ঠান্ডা মস্কোতে পাবো এটা একরকম আমি হয়তো প্রিপেয়ার হয়ে আসিনি এর জন্য। চারিদিকটা দেখছেন, অসাধারণ লাইটিং করা, অসাধারণ সুন্দর ডেকোরেশন করা। Печали уже не сбежать, предосложена в старом комоде, пыльно полках пустая кровать, я бегу, бегу, бегу. জাস্ট ভাইবটা এখানে চেক করুন, মানে এটা আমার হোস্টেলের ব্যাক সাইডে একটা মেয়ে গান করছে বলে, স্ট্রিট পারফরমেন্স হচ্ছিল বলে আমি আসলাম দেখতে। কি অসাধারণ, জাস্ট সুপারব। এরকম ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে, চারিদিকে বরফ, সামনে সুন্দর ডেকোরেশন। এখানে এই মেয়েটা গান করছে, স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, এবং এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এসছিলাম মেট্রো ধরে কাজানস্কি ভক্সালে। এখানে ভক্সাল মানে হচ্ছে রেলওয়ে স্টেশন, কাজানস্কি রেলওয়ে স্টেশনে। আর এখানে এসেছিলাম হচ্ছে আমি টিকিট কাটতে। আমি অ্যাকচুয়ালি মুরমানস্ক যাব মস্কো থেকে নর্দার্ন লাইটস দেখতে, সেরকমই প্রোগ্রাম রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে ট্রেন যায় এখান থেকে, ট্রেনের ভাড়া অলমোস্ট আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 6500 টাকা মতো। সেকেন্ড ক্লাস স্লিপার, থার্ড ক্লাসের টিকিট ছিল না বলে সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলাম। এবার এখানে আমাদের যেরকম রিজার্ভেশন কাউন্টার হয় না, এখানেও সেরকম সমস্ত বড় স্টেশনে রিজার্ভেশন কাউন্টার আছে। আর এই স্টেশনটা আমি চিনি, কারণ আগের বারে আমি যখন কাজান গেছিলাম এই স্টেশন থেকে গেছিলাম, এখান থেকেই টিকিট কেটেছিলাম। টিকিট কাটার পর একটা অদ্ভুত জিনিস দেখলাম যে প্রাইসে আমি টিকিট কেটেছি তার থেকে হাফ দামে ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে এখন। আগে ফ্লাইটের টিকিটটা অনেক বেশি দামে ছিল, এখন প্রায় হাফ দামে পাওয়া যাচ্ছে। তো এখন আবার যাচ্ছি টিকিট ক্যান্সেল করতে। টিকিট তো কেটে নিয়েছি, বাট রাশিয়াতে এসে যদি কেউ টিকিট বুক করতে যান না, একটা প্রবলেম আছে। এখানে অনেকগুলো রাশিয়ান ওয়েবসাইট আছে, আমি চেষ্টা করছিলাম সেই ওয়েবসাইটগুলো থেকে টিকিট কাটার, বাট ইন্ডিয়ান কার্ড কোনো জায়গায় অ্যাকসেপ্ট করছে না। একটি দোকানে গেছিলাম, সেই মেয়েটিও অনেক চেষ্টা করলো, দোকানের মেয়েটি খুব হেল্পফুল। রাশিয়াতে যে এই জিনিসটা পাওয়া যায় না, এটা একটা আলাদাই ব্যাপার। তো আবার যাচ্ছি এখন টিকিট ক্যান্সেল করতে। তো টিকিট ক্যান্সেল করানো হয়ে গেল, এই কাজানস্কি রেলওয়ে স্টেশনেই ঘুরে বেড়াচ্ছি।
বেসিক্যালি যা সবথেকে মজার ব্যাপারটা হলো যে টাকা দিয়ে টিকিটটা আমি কেটেছিলাম এক্স্যাক্ট সেই অ্যামাউন্টই আমাকে কিন্তু এখানে রিফান্ড করা হলো, যেটা খুব ভালো একটা ব্যাপার যে ভুল করেও যদি কেউ কেটে ফেলে না টিকিট তো অসুবিধা হবে না সেই জায়গাতে, মানে যে অ্যামাউন্ট দিয়ে টিকিট কাটছি সেই অ্যামাউন্টই কিন্তু রিটার্ন আসলো আমার কাছে। তাই খেতে এসেছিলাম এখানে ওরকম বুফে সিস্টেমের মতো মিল রয়েছে, ভেজিস রয়েছে, এটা পুরো ভেজ সেকশন এবং স্যালাড রয়েছে। দাম বেশ কিছুটা বেশি, কারণ যেটা এটা ট্রেন স্টেশন, এখানে এরকম চিকেন আইটেম অনেক কিছু রয়েছে, বিফ আইটেম রয়েছে, ফিশ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, গ্রেভি আইটেম রয়েছে। আমি নিলাম এই পেছনের যে চিকেন লেগ পিস রয়েছে ওরকম একটা বড় লেগ পিস, আর সঙ্গে আমি নিয়েছি দুটো ব্রেড খাওয়ার জন্য। এই হলো আমার ডিনার আজকে রাত্রির বেলায়। সো টিকিট কেটে বেরিয়ে যাচ্ছিলাম, স্টেশনটা একটু দেখতে আসলাম। এখানেও কিন্তু এরকম সেই সামনে ডবল ডেকার ট্রেন রয়েছে, এখানে একটা ট্রেন এসে দাঁড়ালো, এটা ইয়াকতুরিনবার্গ থেকে ট্রেনটা আসলো। এখন আবার সাবওয়ে ধরবো, মেট্রো ধরবো, ধরে আমার হোটেলের দিকে আপাতত ফেরত যাবো। দেন আমার হোটেলের ওখানেই কাছাকাছি অনেক জায়গা আছে, একটু মস্কোর নাইট লাইফটাও আজকে দেখে নেবো। মেট্রো থেকে বেরোলেই অক্ষতনির্যাত মেট্রো থেকে বেরোনোর পরই কিন্তু এই বিল্ডিংটা চোখে পড়লো, জাস্ট অসাধারণ। আর চারিদিকে সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। নিউ ইয়ারটা যে গেছে এখানে বোঝা যাচ্ছে যে নিউ ইয়ারের ভাইবটা এখন এখানে রয়ে গেছে। কিন্তু সামনে ক্রিসমাস ট্রি একটা, এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে রেড স্কোয়ারের দিকে। লোকজনকে জিজ্ঞেস করেই এগোচ্ছি মোটামুটি। এই হচ্ছে মস্কোর বিজি স্ট্রিট, রেড স্কোয়ার এরিয়া। এখান থেকে হাঁটতে হাঁটতে, রেড স্কোয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই পার্টটায়, এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো ওই দিকে। তো ভাই অনেক হাঁটা চলা করার পর, ঘোরাঘুরি করার পরে ফাইনালি রেড স্কোয়ার এরিয়াতে পৌঁছে গেছি। আগের বার যখন আমি এসেছিলাম আমার মনে আছে এই মেট্রোর সামনে এটা একটা মেট্রো স্টেশন নিচে, এই মেট্রো স্টেশন দিয়ে বেরিয়েছিলাম। এই ক্রিসমাস ট্রি ছিল না, ওইদিকে একটা পার্ক আছে সুন্দর, সে মনে আছে পার্কের নিচে শপিং মলও রয়েছে। বাট এই এরিয়াটা হচ্ছে রেড স্কোয়ার এরিয়া এন্ট্রি, এই এরিয়াটা কিন্তু আগেবার ছিল বন্ধ, এখন খোলা আছে। হাঁটতে হাঁটতে আমরা যাব রেড স্কোয়ারের দিকে। আচ্ছা, এই ক্রেমলিন চত্বরে এখানে কিন্তু একটা কাইন্ড অফ মেলা মতো চলছে। হ্যাঁ, এখানে লোকে এই যে সামনে স্কি করছে সবাই এখানটাতে। আর সামনে আরেকটি দেখাই, এই যে এটা হলো বিখ্যাত সেন্ট বেসিল ক্যাথিড্রাল। মস্কোর ফটো বা রাশিয়ার ফটো বললেই সব থেকে আগে যে আইকনিক জায়গাটা মানে দেখা যায় গুগল বা সমস্ত কিছুতে, সেটা কিন্তু হলো সেন্ট বেসিল ক্যাথিড্রাল। রাত্রিবেলা জায়গাটা না দারুণ লাইভলি হয়ে ওঠে, ঠিক আছে? যদিও এখন রাত অনেকটা, এখন 11টা বাজে অলমোস্ট, সব কিছু বন্ধের দিকে, বাট দারুণ লাইভলি কিন্তু হয়ে যায় রাত্রিবেলা জায়গাটা। চারিদিকে এত আলো না, আর জাস্ট নিউ ইয়ারের পরপরই, এত ফেব্রুয়ারি মাস এটা। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে মস্কোর মধ্যে মনে হয় সব থেকে আইকনিক লোকেশন রেড স্কোয়ার। সামনে দেখতে পাচ্ছেন এটা সেন্ট বেসিল ক্যাথিড্রাল। মানে যে কোনো জায়গায় রাশিয়ার লিখে গুগলে সার্চ মারলে সবার আগে এই জায়গাটারই ফটো আসে কিন্তু। আর এই সাইডে হচ্ছে ক্রেমলিন, মস্কো ক্রেমলিন। এটা ক্রেমলিন মানে কিন্তু হলো দুর্গ অ্যাকচুয়ালি। এখানে রাশিয়াতে সমস্ত সিটিতেই একটা করে ক্রেমলিন থাকে। এইটা হলো মস্কো ক্রেমলিন। হ্যাঁ, এটা কিন্তু এদের এখানকার প্রেসিডেন্ট হাউস এক রকমের বলা চলে। রাত্রির বেলার রেড স্কোয়ার হচ্ছে কিন্তু কিছুটা এরকম, দিনের বেলায় অসাধারণ থাকে, বাট রাত্রির এই লাইটিংটার জন্য সত্যি মারাত্মক সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। মস্কো ক্রেমলিন থেকে বেরিয়ে এই সামনে সেন্ট বেসিল ক্যাথিড্রাল আর ক্রেমলিন মানে রেড স্কোয়ার এরিয়া থেকে বেরিয়ে আসছিলাম হচ্ছে মস্কো বা নদী দেখতে।
আমার মনে আছে 23 সালে যখন আমরা রাশিয়া এসেছিলাম, আমি আর কৌশিকদা, আমরা এই নদীর ওপর দিয়ে কিভস্কি স্টেশনে গেছিলাম মস্কো, নিউ মস্কো সিটি থেকে। বাট আমি অ্যাকচুয়ালি বুঝাছিলাম না যে নদীটা কোথায়, ম্যাপে তো দেখছি। আসার পরে বুঝলাম নদীটা হচ্ছে এটা, মানে নদীটা পুরো বরফ হয়ে জমে গেছে চারিদিকে। হালকা হালকা এখানে তো কিছুটা জল রয়েছে, বরফটা গলছে, পুরো থিক লেয়ার কিন্তু নিচে বরফের। আর সামনে যদি দেখাই, এটা হলো মস্কো ক্রেমলিন, প্রেসিডেন্ট হাউসও কিন্তু আমার যতদূর ধারণা এটাই। ভাই দারুণ লাগছে এই জায়গাটা, ঠান্ডা তো রয়েছে। সামনে রেড স্কোয়ার চত্বর, সেন্ট ফ্রান্সিস ক্যাথিড্রাল। আর মনে আছে আমরা এই দিকেও গেছিলাম আগের বারে, এই সাইডে পুরো মানে নদী, পুরো সমস্ত জায়গা বরফ, জাস্ট বরফ। মানে ভাবা যায় ভাই কি লেভেলের ঠান্ডা, হওয়ারই কথা। -16-17 বরফ হওয়াটা খুব নর্মাল ব্যাপার। এই হচ্ছে মস্কো ক্রেমলিনের পেছন দিকে মস্কো নদী, মস্কোভা রিভার। ওয়াও। তো ভাই ঘুরে টুরে আপাতত চলে আসলাম হচ্ছে আমাদের হস্টেলের দিকে। এই সামনেই মেট্রো স্টেশন, মেট্রো ধরে যদিও আসিনি, আমরা হেঁটে হেঁটেই এসেছি। কারণ হেঁটে আমার এই হোস্টেল থেকে ওই রেড স্কোয়ার চত্বর এটা যেতে লাগে ম্যাক্সিমাম 10 মিনিট। খুবই কনভেনিয়েন্ট এই হোস্টেলটা সমস্ত জায়গা থেকে। মস্কো সিটি ট্রিপের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে থাকবে অন্য একটা শহর রাশিয়ার মধ্যে। এই ব্লগ এখানে শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।